সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন এবং ওই যে ইউনূস তার বিচার আগে করব, ওই স্বৈরা শাসকের বিচার আগে করব। এদিকে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসছেন ডক্টর ইউনূস ও সেনাপ্রধান। গোপন সূত্রে সবকিছু ফাঁস হয়। ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে। হাসিনাকে নিয়ে এই সিদ্ধান্তে ক্ষমতার চাকা পুরোপুরিভাবে ঘুরে। বিএনপি ও সমন্বয়করা বিপদে। তাদের কপালে এখন কি আছে? কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন? কে আপনাকে সেই অধিকার দিয়েছে? আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে, খাওয়ার জন্য এসে ওদের চেহারা দেখলেই তো বোঝা যায়। ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না। রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না। কিভাবে হাওয়ায় হাওয়ায় ভাসতে চলেছেন এখন মোহাম্মদ ইউনূস এবং তার কি বক্তব্য এক্ষেত্রে শুনুন। ওই ওপেন স্পেসটা দেই, গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আর কি, আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে। 5 মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে। আজকের বাংলাদেশ, আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন। কেন মিলিয়ে নিতে পারবেন? যেমনটি বলা হয়েছিল 5 তারিখে এদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছিল। রাজনীতির মাঝে একের পর এক আমরা ম্যাজিক দেখছি, আর এই ম্যাজিককে আরো কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি এক ঘটনা ঘটাতে যাচ্ছেন। দর্শক, আজকে আলোচনার মধ্যে আছে যে আগামী 28শে ফেব্রুয়ারি যে পারস্পরিক কিছু বিষয় যখন সামনে আসছে, এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের অবস্থানগত দিক থেকে এবার হয়তো কিছুটা পরিবর্তন হবে। ছাত্ররা রাজনীতি বোঝে না যারা মনে করতেছিলেন, আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে ছাত্ররা কি বোঝে আর কি বোঝে না। যে আওয়ামী লীগকে ঘিরে এত কাণ্ড, এত কেন্দ্র ঘটনা, এত কিছু ঘটে গেছে, দিন শেষে সেই আওয়ামী লীগকেই আসার জন্য আহ্বান জানিয়েছে আপনার সরকারের প্রভাবশালী যিনি এই মুহূর্তে উপদেষ্টা। হ্যাঁ, উপদেষ্টাই তাকে দেশে আনার জন্য আহ্বান জানাচ্ছে এবং দেশে আনতেছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নিয়ে একটা পদক্ষেপ নেন এবং এই পদক্ষেপটি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। যেই শেখ হাসিনাকে সবাই ঘৃণা করত, যেই শেখ হাসিনাকে সবাই তাড়িয়ে দিয়েছিল, এখন তাকে নিয়ে এই সিদ্ধান্তটি কি হয়েছে আপনারাও দেখলে অবাক হবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ শেখ হাসিনার কি হয় এবং এই সিদ্ধান্তটি নিয়ে ডক্টর ইউনূসের কি হয় এইটাও দেখতে পারবেন। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো এই ভিডিওর মধ্যে, সেইগুলো আপনারা দেখে যাবেন, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আসুন এগুলো আগে দেখে আসি। মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে। আজকের বাংলাদেশ, আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন। কেন মিলিয়ে নিতে পারবেন? যেমনটি বলা হয়েছিল 5 তারিখে এদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছিল। মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই। এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং কি উগ্রবাদ, মৌলবাদ কায়েম করেছে। ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে এবং কি শেখ হাসিনার যে রিজাইন নেই বা তার যে পদত্যাগ পত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে। আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে। আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে? ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি মানে দাবিয়ে রাখতে পারবেন? পারবেন না। যদি শেখ হাসিনা বলে যে আমি ইমুক দিন বাংলাদেশে আসতেছি, ছাত্র সমাজ, তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এগুলাকে দেখবেন একদিন আগেই দেখবেন যে দেশ ছাড়া হয়ে গেছে। আমি কেন বলতেছি এই কথাটি? কারণ এগুলো হচ্ছে বাস্তবতা। কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত কিন্তু রিজাইন পেপার দেখাতে পারেনি। তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু 72-এর সংবিধান অনুযায়ী গঠন করেছে। 72-এর সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে। তাহলে শেখ হাসিনার যেহেতু আপনার রিজাইন পেপার নেই, তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে। এটি অস্বাভাবিকের কিছু না। কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবে। আর যে নির্বাচন ইতিমধ্যে জপা হচ্ছে না, এই নির্বাচন আর 29 সালের আগে বাংলাদেশে হচ্ছে না, এটি আপনি ধরে নিতে পারেন। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, সেনাবাহিনী ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এবং কি বাংলাদেশের যেই
আপনার পরিস্থিতির মধ্যে আপনার বিশ্ব পর্যবেক্ষণ করতেছে এবং কি এটি কিন্তু তারা বুঝতেছে যে বাংলাদেশ ইতিমধ্যে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, যেটি আপনার শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার গর্তের ভিতর গিয়ে লুকিয়ে যাবে। কেন আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতেছে না, কিন্তু দেখবেন যখন বলবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে তখন দেখবেন যে আপনি 5 তারিখের কি জনগণ আপনি মাঠে দেখছেন, এর চেয়ে আপনার 10 গুণ জনগণ দেখবেন আপনার এয়ারপোর্টে শুধু দাঁড়িয়ে রয়েছে। শুধু আপনার দেখবেন যে আপনার কুড়িল থেকে শুরু করে ওই দিক দিয়ে আপনার মতিঝিল থেকে শুরু করে একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত, ওই দিক থেকে গাজীপুর থেকে শুরু করে নরসিংদী আপনার গাউসিয়া থেকে শুরু করে দেখবেন পুরো রাস্তাঘাট সব প্যাক আপ হয়ে গেছে। কেন? শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে। আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী? আপনি কি বাংলাদেশের, আপনি যে নাগরিক বাংলাদেশের, আপনি এই জিনিসটা এই 7 মাসে কি আপনার এখনো মানে বোধগম্য হয় নাই যে বাংলাদেশে ইতিমধ্যে একটি আপনার ক্রু চলতেছে এবং কি সকল রাজনৈতিক দলকে দিয়ে একটি ডগা খিচুড়ি আপনার ডক্টর ইউনূস পাকাচ্ছে? কেন পাকাচ্ছে আপনি জানেন? কারণ ডক্টর ইউনূস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না, কারণ তাদের এই সফলতা টিকবে না, কারণ এগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে। কারণ ইউনূস এটাও জানে যে আমার গ্রামীণ ব্যাংকের কত টাকা ইনভেস্ট বাংলাদেশে, এর চেয়ে ডাবল টাকা ইতিমধ্যে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। কারণ সে জানে, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন তার পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে, সে চাইলেও আমেরিকা ঢুকতে পারবে না। কারণ কি? সে বর্তমান বাংলাদেশের যেই কার্যক্রম চালাচ্ছে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং কি তারা গোটা বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে, কিন্তু এটি হতে দেওয়া হবে না। সামনে দেখবেন জনগণ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন যে এই বাংলাদেশ পরিস্থিতি আবার পুনরায় আগের মতন ফিরে আসবে। হয়তো অনেকের কাছে কথাগুলো হাস্য রহস্য হতে পারে, কিন্তু বাস্তবের ঘটনা দেখবেন যে সামনে এটাই ঘটতে যাচ্ছে এবং কি সেটি আপনারা নিজ চোখে দেখতে পারবেন। আপনারা ভাবতেছেন এদেশের জনগণ কথা বলতেছে না, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে না, আপনি শুধু দেখেন শেখ হাসিনা শুধু বলবে যে আমি মুখ দিন বাংলাদেশে আসতেছি, বাংলার জনগণ দেখবেন যে কিভাবে বঙ্গবন্ধুর টানে, শুধু শেখ হাসিনার টানে যে রাস্তায় কিভাবে নেমে আসে এবং কি তাকে রিসিভ করার জন্য কিভাবে তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ এবং কি কয়েক কোটি মানুষ ওই দিন ঢাকা শহরে আপনার থাকবে। ছাত্ররা তো মাত্র 15 থেকে 20 লাখ লোক ঢাকা ছিল। শুধু শেখ হাসিনা এই বিষয়গুলো তদন্ত করার জন্যই শুধু দেশ ত্যাগ করেছে, আর না হলে শেখ হাসিনা এগুলো বুঝতে পারতো না, কারণ তার কাছে সঠিক খবর যাচ্ছিল না। সেনাবাহিনী এর সাথে জড়িত, এটাও দেখবেন প্রমাণিত হবে সামনে। ছাত্ররা রাজনীতি বোঝে না যারা মনে করতেছিলেন, আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে ছাত্ররা কি বোঝে আর কি বোঝে না। যে আওয়ামী লীগকে ঘিরে এত কাণ্ড, এত কেন্দ্র ঘটনা, এত কিছু ঘটে গেছে, দিন শেষে সেই আওয়ামী লীগকেই স্থানীয় যে নির্বাচন, লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ক্যারেক্টার। এর পাশাপাশি আপনার সরকারের প্রভাবশালী যিনি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ। অনেকে আশ্চর্য হচ্ছেন, আশ্চর্য আর কিছু নাই। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, এটা একটা গ্রিন সিগন্যাল আমরা বুঝে গেছি। প্রেক্ষাপট কি? আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, কোনো অন্যায়, এবং তারা যদি ক্ষমা চায়, তাহলে আগামী স্থানীয় যে সরকার নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের সদস্যরা। অর্থাৎ আওয়ামী লীগ করছেন, কোনো সমস্যা নাই, আপনি কোন রকম অন্যায় অপরাধ করেন নাই, ক্লিন ইমেজ আছে। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কোনো ভূমিকা রাখেন নাই, এলাকাতে আপনি কোনো সন্ত্রাসী না, তাহলে আপনার জন্য স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ আছে। ক্ষমা চাইয়া জনগণের কাছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কোনো রকম বাধা আপনাকে দেওয়া হবে না। তবে যারা গণহত্যায় জড়িতরা, নেতাকর্মী বা মামলার আসামি, শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না। পুরো বাংলাদেশের একটা ঝাঁকুনি দিতে যাচ্ছে ছাত্ররা। এখন এটার দুইটা রিজন আছে আমার ধারণা। এখন ধরেন মাঠটা একটা খালি আছে, ওই মাঠটাতে রাজত্ব করতেছে বিএনপি, তারা ধরে নিচ্ছে আগামী দিনে চেয়ারম্যান মানে তাদের প্রার্থী, জনগণ তাদেরকে ভোট দিবে। অনেক জায়গায় জামাতও খুব খুশি খুশি যে ক্যান্ডিডেট তো নাই, বাট এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ডাইমেনশন করে দেওয়া হচ্ছে, কি ভাবতেছেন কি ঘটবে? আওয়ামী লীগের ভোট ব্যাংকটা আওয়ামী লীগের সদস্যরা নিয়ে নিবে। আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয়, হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে। সব যে গণহারে খারাপ ছিল তা না, লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগের আমলে তারা জায়গা পায় নাই। কারণ কি? হাইব্রিড চাটুকার বংশীয় পরিবার,
গুন্ডা, ধান্দাবাজ, কালো টাকা, এগুলার কারণে তারা কিন্তু মূল্যায়ন পায় নাই। এমনকি দলে থাকা অবস্থায় এরা মামলা টামলা খাইয়া দল থেকে কোনো রকমে বৈশাখ পিছনের সাথে এক কাপ চা খাইতো। তো ওই রকম যারা ক্লিন ইমেজের আছেন তাদেরকেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো রকম বাধা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে। এখন রাজনীতির মাঠে তারা কি প্রচারণা এগুলা করতে পারবে? অবশ্যই পারবে। কেন আমি বলি, সরকার যদি এটা চায়, প্রশাসন প্লেয়িং লেভেল ফিল্ড দিয়ে দিবে। এখন যেটা আছে, থানা, পুলিশ, প্রশাসন অনেকাংশে এলাকাভিত্তিক জামাতের, এলাকাভিত্তিক বিএনপির। বাট যখন নির্বাচনী একটা সরকার তৈরি হয়, আবহ হয়, তখন প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করে দিতে হয় যে সে তার কর্মকাণ্ড চালাইতে পারবে, বাধা এমনে হেমনে কোনো কিছু করা যাবে না। আর ইউনূস সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তিনি জাতীয় সংসদ নির্বাচন কতটা ভালো করবেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তিনি এটা প্রমাণ করবেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী আছে মানে ওই এলাকাতে তার প্রচারণা কর্মকাণ্ড তিনি দেদারসে চালাইতে পারবেন। এখন হঠাৎ করে আসলে কি হইল, রাজনীতির যে উত্থাল পাতাল সমীকরণ, সেই সমীকরণের ছাত্রদের মেধাটা কোন দিকে গেছে বুঝছেন? আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন। কাদের? যে পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন। এই কথাটা বলছেন খুব উদ্দেশ্যমূলকভাবে, দুইটা কারণে। একটা হলো যে পুলিশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশকে খেপায় তোলা। আরেকটা হচ্ছে হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি হত্যার সঙ্গে জড়িত না, এবং জাতিসংঘের রিপোর্টকে কাউন্টার করা। জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাকে গণহত্যা বলেছে। 1400-র উপরে মারা গেছে, 118 জন শিশু মারা গেছে। সেই হত্যার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা নিজে। দ্বিতীয় যুগ্মভাবে আছে দুইজন, একজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, আরেকজন হচ্ছে শেখ হাসিনারই নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহানার দেবর জেনারেল তারেক সিদ্দিক। এইভাবে যখন নাকি একেবারে লিখিত আকারে 114 পৃষ্ঠা রিপোর্ট নিয়ে আসলো, ঠিক তখন আবার ভিন্ন রূপে তিনি আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেটা আনন্দবাজার খুব দ্রুত ফলাও করে প্রচার করছে। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছে আনন্দবাজার। আমি এই কারণে প্রতিদিন একবার আনন্দবাজার চেক করি, দেখি যে ওরা কি, ওদের মতলবটা কি কি রিপোর্টগুলো তারা সামনে নিয়ে আসে, এবং দ্রুত চেষ্টা করি সেই বিষয়ের উপরে আমার মতামতটা দিয়ে এবং প্রকৃত ঘটনাটা কি সেই বিশ্লেষণটা একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শক, জানি না কতটুকু পারি। যাই হোক, এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কত সম্মান দিয়ে, একবারও সেখানে লিখলো না যে পালিয়ে যাওয়া, পলাতক, পতিত, স্বৈরাচার, সেই শব্দগুলি লিখলো না। মানে মনে হচ্ছে যেন একটা খুব উনি সাবেক প্রধানমন্ত্রী, আবার নির্বাচন হবে, উনি ক্ষমতায় আসবেন, এরকমই একটা ভাব আর কি। যাই হোক, সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায়, অর্থাৎ তাদের অফিসিয়াল পেজে আওয়ামী লীগের হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য। কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য, ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমি সাহায্য করব, আমি আসব। আওয়ামী লীগের দাবি, গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে। তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে। তিনি বলেন, আমি আছি, আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব। ওরা, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হবে। আমার বাবা মা 3 ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল,
কিন্তু আমি তাদের বিচার করেছি, এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন। ওই যে বললাম যে জাতিসংঘের যেই রিপোর্ট, সেই রিপোর্টের পর হাইকমিশনারের মানে প্রধান মহাসচিব ফলকার ট্রুপ কি বলছিলেন যে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল। পাশাপাশি একেবারে সেই নির্দেশদাতা ছিল ওই শেখ হাসিনা। এই রিপোর্টটা যখন করলেন তখন তিনি পাল্টা একটা বক্তব্য এবং বলছেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব, হত্যাকারীদেরও বিচার করব। এই হচ্ছে ওনার বক্তব্য। আবার অপারেশন ডেভিল হান্ট নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কোন শয়তানের খোঁজ চলছে, কে শয়তান, তা নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে? আন্দোলনের সময় ধৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ। উনি ছিলেন সফল, মানে মেরে কেটে গুলি চালায় গণহত্যা করে উনি হচ্ছেন খুব সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে এমন 3টা নির্বাচন করছেন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা, নোবেল পুরস্কার পাওয়া। আসলে শেখ হাসিনাকে ওই 3টা নির্বাচনের জন্য 14, 18, 24 সর্বশেষ যে নির্বাচন, এই 3টা নির্বাচনের জন্য ওনারে স্পেশাল একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। কি ভুল করছে কেউ বুঝলো না। আসলে শেখ হাসিনার এত চমৎকার শাসন, এত চমৎকার নির্বাচন, এটা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পাইল না, বুঝলো না কেউ। আসলে ছাত্রলীগের পর এবার কি তবে ছাত্রদল নিষিদ্ধ হতে যাচ্ছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ছাত্র রাজনীতি, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি ধরুন আজ থেকে প্রায় 20 বছর আগে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি। আমাদের সময় থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে যেটি দেখেছি আসলে সুখকর কিছু নয়। আবার নিজেরও রাজনীতি করবার একান্ত ইচ্ছে ছিল, কিন্তু রাজনীতি করতে পারেনি, সুখকর পরিবেশ পায়নি, রাজনীতি করতে পারেনি। সেইভাবেই সেই তখন থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত ছাত্র রাজনীতি একটি নেতিবাচক বিষয়। সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতিকে পছন্দ করেন না। সেই থেকেই এটি বলা যায় যে শুরু হয়েছে 90 দশকের পর থেকেই। 90-এর যে গণ অভ্যুত্থান, সেটি পর্যন্ত ছাত্র রাজনীতির প্রতি একটা প্রবল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের। এরপর থেকে ছাত্র রাজনীতির প্রতি আকর্ষণটা আস্তে আস্তে কমতে থাকে নানা কারণে, নানা নেতিবাচক আচরণের কারণে। কারণ ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতির মধ্যে নেই দলীয় লেজুড় বৃত্তি। ছাত্রদের স্বার্থে কাজ করবার চাইতে যারা রাজনীতি করেন তারা নিজেদের স্বার্থে কাজ করেন। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, নানা রকম নেতিবাচক কর্ম বলে শেষ করা যাবে না। সেই নেতিবাচক কর্ম দিয়ে ছাত্র রাজনীতি, চমৎকার একটা বিষয় ছাত্র রাজনীতি, নামটা শুনেছেন? ছাত্র রাজনীতি, আহ কি চমৎকার! এই ছাত্র রাজনীতির নামের ভেতরে, এই মোড়কের ভেতরে যেটি চলে সেটি ছাত্রদের বিরুদ্ধের রাজনীতি, এবং সেটি চলছে গত প্রায় 3 দশকের বেশি সময় ধরে। সেটি চলতে চলতে একটা পর্যায়ে বিগত আওয়ামী লীগ সরকার পতন হলো। আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। গতকালকে খুলনায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সেই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে নতুন করে একটা হুমকি এসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নিষিদ্ধ হবে কিনা, ছাত্রলীগের ধারাবাহিকতায় সেই পথেই যাচ্ছে কিনা, অবস্থাটা কিন্তু এমন। গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে ঘিরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ পথচারী সহ 2 গ্রুপের শতাধিক আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে যৌথ বাহিনী। আটক করা হয়েছে অন্তত 5 জনকে। এ ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানা যায়, কুয়েট ক্যাম্পাসে গতকাল সকালে ছাত্রদলের নেতাকর্মীরা প্রচার কার্যক্রম চালান। এর প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় রেলিগেট, তেলিগাতি সহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দেখুন, ছাত্রদলের সাথে যোগ দিয়েছে সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, আর এই যে বৈষম্য নামে যে একটি প্ল্যাটফর্ম, তার সাথে যোগ দিয়েছে ছাত্র শিবির। একদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়, সেটি সবার জন্য নিষিদ্ধ হতে হবে। সেটি ছাত্র শিবির, সেটি ছাত্রদল, ছাত্রলীগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবার জন্য। কিন্তু কাউকে নিষিদ্ধ করে কেউ কাজ করবেন একা একা, সেটি তো হবে না। অতীতে এমনটা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার একটা শ্রেণী ছদ্মবেশ ধারণ করে, কিন্তু তাদের তদন্ত করে দেখা যায় তারা শিবির, অর্থাৎ শিবির একাই রাজনীতি করতে চায়। এবং নতুন করে শিবিরের আরেকটি উইন্ডো গজিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা একাই রাজনীতি করতে চায়, অন্যদের রাজনীতি বন্ধ করতে চায়। অন্যদের রাজনীতি বন্ধ করবার আমি কে, তুমি কে? অন্যদের রাজনীতি বন্ধ করবে বা তাদের তাণ্ডবকে গ্রহণ করবে না আপামর সাধারণ শিক্ষার্থীরা, যদি তারা ছাত্রদের জন্য, ছাত্রদের নিয়ে রাজনীতি না করে। কিন্তু আমি নিষিদ্ধ করব, যেমন আমি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছি এই অন্তর্বর্তী সরকার। ছাত্রলীগ থাকবে না থাকবে, তাদের গ্রহণযোগ্যতা থাকবে না থাকবে, দাপট থাকবে না থাকবে, তারা তাদের রোল প্লে করলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই সেটি বোঝা যাবে। কিন্তু আমি নিষিদ্ধ করে দিলাম। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ছাত্র শিবির একাই রাজনীতি করব, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাই রাজনীতি করব। এবং সাধারণ শিক্ষার্থী বলা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা বাস্তবিক অর্থে, আমি একসময় সাধারণ শিক্ষার্থী ছিলাম, কোনোদিন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ছিলাম না, আমি নিজে তো বুঝি। আমি ওইসব ঝামেলায় কখনো যাইনি, আমার মতো হাজারো বন্ধু বান্ধব যায়নি কখনো। কারণ স্বার্থের রাজনীতি, সেটি ছাত্র শিবির হোক, সেটি ছাত্র দল হোক, সেটি ছাত্রলীগ হোক, যেটি হোক না কেন, ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস, গৌরবোজ্জ্বল অতীত, সেটি 90-এর গণ অভ্যুত্থান থেকে পূর্ব পর্যন্ত ছিল। এরপরে সেটি একটি অন্তঃসার শূন্য একটি কঙ্কাল বেঁচে আছে গত 3.5 দশক যাবত। সেই জায়গা থেকে যদি বন্ধ হতে হয়, সবটা বন্ধ হতে হবে। আবার বন্ধ করাটাও কিন্তু যুক্তিযুক্ত নয়। বন্ধ না করে সংস্কার, এই যে সংস্কারের কথা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে, এগুলো সংস্কার হোক। যে ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন কোনো লেজুর বৃত্তি করতে পারবে না, কিংবা ছাত্ররা নিজেদের এজেন্ডার বাইরে কোনো কর্ম করতে পারবে না, সেই কর্ম করলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এরকম 10টা বিশ্ববিদ্যালয়ে অপরাধী, এই যে ছাত্র রাজনীতির এখতিয়ারের বাইরে, ধরুন চাঁদাবাজি, দখলদারিত্ব, কিংবা কোনো কনস্ট্রাকশন নির্মাণ করতে যে বিশ্ববিদ্যালয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করছে, ধরুন এদেরকে বিচার করুন, বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করুন। কিন্তু ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাটাও একবারে সমীচীন নয়। কারণ হচ্ছে ছাত্র রাজনীতি থেকে, ছাত্র নেতৃত্ব থেকে আমাদের আগামীর নেতৃত্ব আসতে পারে, আসে। তবে গত 3.5 দশকে কি নেতৃত্ব এসেছে, কেমন নেতৃত্ব এসেছে, সেটি নিয়ে প্রশ্ন আছে আমারও। কারণ সেই ছাত্র রাজনীতিটাই তো ভেজালের রাজনীতি। কাজে সেখান থেকে যে নেতা আসবে, যে নেতৃত্ব আসবে, সেই নেতা তো ভেজালপূর্ণ হবে, এটি স্বাভাবিক। আমরা সেই ভেজালের নেতাদেরকে দেখেছি তো। কাজেই ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়,
সেটি সবার জন্য বন্ধ হতে হবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি কি? আপনারা যদি আন্দোলন করে থাকেন জুলাই আগস্টে কোটার দাবিতে, আসলে তো কোটার দাবি নয়, নেপথ্যে ষড়যন্ত্র ছিল, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ষড়যন্ত্রকারী, তাদেরও বন্ধ হতে হবে, শিবিরের বন্ধ হতে হবে, সবার বন্ধ হতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আমি ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছি, এখন ছাত্র দলের পেছনে লেগেছি, এতে করে মূল রাজনীতি, বাংলাদেশের যে মূল রাজনীতি, সেই রাজনীতি মূল রাজনৈতিক দল ছাত্র দলের মাদার অর্গানাইজেশন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি এটাকে ছেড়ে দেবে? ছাড় দেবে? এতে করে রাজনৈতিক সংঘর্ষ বেড়ে যাবে। যেমন ইতিমধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক বাক বেতনটা কিন্তু বাড়ছে বা বেড়েই গেছে, এটি আর কমবে না। সেই জায়গায় রাজনৈতিক পরিবেশ সামনের দিনগুলোতে আরো খারাপ হবে। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে ছাত্রলীগের ধারাবাহিকতায় ছাত্রদল কি বন্ধ হতে যাচ্ছে? আমরা বন্ধ করবার নানা রকম হুমকি ধামকি দেখলাম। সমন্বয়কদের ফেসবুক পোস্ট, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা অন্যান্য আরো যারা আছেন তাদের ফেসবুক পোস্টেও দেখলাম যে ছাত্রদের সাথে বা ছাত্রদের বিপক্ষে যারা কাজ করবে তারা ছাত্রলীগের পরিণতি বরণ করবে। অর্থাৎ এক প্রকার হুমকি দিয়ে দেওয়া হলো যে ছাত্রদলকে ওই পরিণতি বরণ করতে হবে। কিন্তু ভাই সমন্বয়করা, আপনারা বিগত 6 মাসে যে কর্ম করছেন, দীর্ঘ 16 বছর যাবৎ সমগ্র বাংলাদেশ একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, কারণ মাঠে একটা শক্তিই ছিল। আর তথ্য প্রযুক্তির এই যুগে আপনি মুখ দিয়া কি বলতেছেন, দলের পক্ষে কি সাফাই গাইতেছেন, ডাজন্ট ম্যাটার। মানুষের হাতে থাকা সেলফোন, ক্ষুদ্র ভিডিও, ছবি, এগুলা অনেক কিছুই প্রকাশ করে দেয়, যেটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। ছাত্রলীগের চ্যাপ্টার তো ক্লোজ। ছাত্র শিবির গোপনে রাজনীতি করছে, গুপ্ত রাজনীতি, এটা বাস্তব। আর বাকি রইল ছাত্রদল। ছাত্রলীগের অনুপস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ বলছিল যে ভাই এত বছর আপনারা কইছিলেন একটা ব্যানার ধরার জন্য 6 জন লোক থাকতো, এটাও ছিল না, এখন পিছনে কাদেরকে দেখছেন। তো ছাত্রলীগের পরিণতি আপনাদের হবে। এখন কুয়েটে আসলে গতকালকে কতটা নৃশংস ঘটনা ঘটেছে, উস্কানি যেই দলই দেখ, যেভাবেই দেখ, ঘটনা কিন্তু ঘটছে। মানুষ কি দেখে? আপনি দেখেন জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে কোন জিনিসগুলো ভাইব করছে জানেন? পুলিশ কিভাবে গুলি করছে, ছাত্রলীগ কিভাবে রামদালয়ে দৌড়াইছে, এই ফুটেজগুলা রাতারাতি মানুষকে ঘুম থেকে জাগায় ফেলছিল। আর এখন সারা বাংলাদেশে যে চিত্র আছে, এর মাঝখানে গতকালকে কুয়েটে যা ঘটছে, এইটা নিয়ে একটা মহা পরিকল্পনা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সারা বাংলাদেশকে তারা দেখাইতে চায় গতকালকে একদিনে কি ঘটনা ঘটছে কুয়েটে, এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যা ঘটছে সেটাও দেখাবে। বুঝতে পারছেন তো? মানে ছাত্র দলের তো ভাই কবর রচনা হয়ে যাচ্ছে। হান্নান মাসুদ বলছিল ছাত্র দলের কবর রচনা হবে। এখন কবর রচনার দিকে তারাও যাচ্ছে, সুযোগও পাচ্ছে। আর বৈষম্য বিরোধীরা তারাও একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাজনীতির এই খেলায় এখন মাইন্ড কারচিপায় পড়ে গেছে ছাত্র দলের নেতা কর্মীরা। আর এই নিয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাঝখানে কুয়েটের ঘটনাবলীর একটা দৃশ্যপট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধীরা। হাতে না ভাতে মারবে তারা। কুয়েটে যে গতকালকে ছাত্র দলের হামলার ভিডিও আজকে দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই হত্যার যে ভিডিও সেটাও প্রদর্শন করা হবে। মানে মানুষের মেমোরিকে আবার জায়গায় তোলা হবে যে দেখো কারা ছিল আর এখন কারা আছে, আমরা কারা। বৈষম্য বিরোধী ছাত্ররা সব জায়গায় রাজনীতি যেটা করতেছে, তারা কিন্তু খালি হাতে করতেছে, মুখ দিয়া মাঠের শক্তি প্রদর্শনে। বেকায়দায় থাকা ছাত্রদল তারা কিন্তু অনেকটা প্রকাশ্য হয়েছে। আর বিশেষ করে গতকালকে যুবদলের যে নেতা বহিষ্কার হয়েছে রামদাহাতে 100-র কাছাকাছি ছাত্রদেরকে কোপানো হয়েছে, পিটানো হয়েছে। সেই ভিডিওগুলো আজকে প্রকাশিত হতে যাচ্ছে। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বলছে আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই। আমরা চাই না জনগণ এটাকে ভুলা যাক অথবা নব্য ফেসিবাদের উত্থান ঘটুক। তাই আমরা সারা দেশে জুলাই অভ্যুত্থানের ভিডিওর সাথে কুয়েটের যে রিসেন্ট ঘটনা, এইটাকেও মানুষের কাছে আমরা
পৌঁছায় দিতে চাই। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই যুবদলের বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। আইন শৃঙ্খলা বাহিনী অনেকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে। অনেক জায়গায় ছাত্রদল, ছাত্র বৈষম্য বিরোধী তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছে। আর এই টোটাল ঘটনার পিছনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে দায়ী করা হচ্ছে, যে শিবিরের একটা টিম প্রকাশ্যে, আরেকটা টিম গোপনে। এই গোপন টিমটা ছাত্রদেরকে উস্কাইয়া মব জাস্টিস অথবা মবের ঘটনাগুলোর দিকে ধাবিত করে। আপনারা দেখছেন গতকালকে থেকে শিবির বলছে ভাই আমরা গুপ্ত সংগঠন না, আমাদের সবাই প্রকাশ্যে। ছাত্রদল বলতেছেন না, বিএনপিও বলতেছেন না, তোমরা প্রকাশ্যে আসো। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে শেখ হাসিনার দেশে আসা, মানে মার্চ মাসে সে দেশে আসবে, এটা নিয়ে তার অনেক কর্মীরা অনেক বক্তব্য দিচ্ছে। সে দেশে এসে কি করবে এটা নিয়েও অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা তারা কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তির মুখে পড়ে। আমরা এইগুলা শুনে অনেক অবাক হই এবং আমরাও কিন্তু মানে অনেক কিছু হয়ে যায়। দর্শক শ্রোতা এইগুলা কথায় আপনারা কান দিবেন না। এবং এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু অনেক সত্য নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেছে, তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক? আপনারা কি চান শেখ হাসিনাকে দেশে এনে কি করা হোক? আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।